প্রত্যেকটা ক্ষেত্রে একটা মহর্মুলকর অবস্থা তৈরি হয়েছে। আপনার দেখেন, ঈদ আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কোরবানি আসলে পশুর দাম বেড়ে যায়। আপনার যখন কোনো উৎসব আসে সেখানে দেখা যায় যে নানা রকম জিনিসপত্রের দাম বাড়তে থাকে। একই দশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বিমান খাত, আমরা যে আমাদের কর্মীরা বিদেশে যায় সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রীয় যে পরিবহন বাংলাদেশ বিমান, সেই বিমানও কিন্তু এখানে তারা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। ৮০-৯০ হাজার টাকা করে বাংলাদেশ থেকে তারা মালয়েশিয়া যেতে তারা বিমান ভাড়া নিচ্ছে। তো রাষ্ট্রীয় বিমান সংখ্যা যদি বাড়িয়ে দেয় তাহলে তো অন্য যে বিদেশি ক্যারিয়ারগুলি আছে বা দেশের অন্য ক্যারিয়ারগুলি আছে তারা তো বাড়িয়ে দিবে। তো আমরা অভিবাসন ব্যয় কমানোর কথা বলি, কিন্তু একটা কর্মীর বিদেশ যাওয়ার জন্য তার অভিবাসন ব্যয়ের যদি প্রায় অর্ধেকাংশই পড়ে যায় এই বিমান টিকিট ব্যয় করতে গিয়ে, তাহলে তার অভিবাসন ব্যয় তো আপনি কমাতে পারবেন না। আমরা এখানে দেখছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চুপ রয়েছে, বেসামরিক যে পরিবহন মন্ত্রণালয় রয়েছে, পর্যটন মন্ত্রণালয়, সেটাও কিন্তু নিশ্চুপ রয়েছে। আমরা এই দুইটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত দেখিনি যে এই বিমান ভাড়াকে নিয়ন্ত্রণ করে আমাদের কর্মীদেরকে স্বাচ্ছন্দ্যে 31শে মের মধ্যে কিভাবে মালয়েশিয়ায় পাঠানো যায় সেটি কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করতে। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে চার্টার ফ্লাইট করা হয়। আমি দাবি রাখতে চাই যে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের কাছে তারা অতি দ্রুত আগামী 2-3 দিনের মধ্যে যদি সম্ভব হয় তারা 2-3টি চার্টার ফ্লাইট করুক এবং তারা ঘোষণা করুক সে চার্টার ফ্লাইটের মাধ্যমে যেসব কর্মীরা এখন আটকে পড়ে যাচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য, যাদের ভিসা হয়ে রয়েছে, যেহেতু 31শে মের মধ্যে কর্মীদেরকে প্রবেশাধিকারের জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে তারা সুনির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে, সে কারণে একটা চার্টার ফ্লাইটের মাধ্যমে অন্ততপক্ষে কয়েকটি চার্টার ফ্লাইটের মাধ্যমে যদি পরিবহন করা সম্ভব হয় তাহলে কিন্তু এই ভাড়াটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অন্যদিকে আমি দেখেছি যে সর্বক্ষেত্রেই সরকারের নানা রকম ইন্টেলিজেন্স সংস্থা কাজ করে। দ্রব্যমূল্য বাড়লে ভোক্তা অধিকার চলে যায়, ওষুধের দাম বাড়লে ওষুধ প্রশাসন চলে যায়, কিন্তু এই যে টিকিট এর দাম বাড়বার ক্ষেত্রে যে অরাজকতা চলছে দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংস্থাকে আমরা দেখিনি এখনও পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের টিকিটের দামটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হবে, শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির উপর দায়ভার দিয়ে যে যারা বিদেশি কর্মী প্রেরণ করে তারা টাকা বেশি নেয় সেটা দিয়ে কিন্তু আমরা এই দায় এড়াতে পারবো না। আবার অন্যদিকে আপনি দেখেন, আমরা সবসময় একটা চিৎকার করে বলি যে আমাদের দেশ যেহেতু লেবার সেন্ট্রিক কান্ট্রি, আমরা বাংলাদেশের লেবার ফেয়ার চাই। এটা হতেই পারে যে ফরেন ক্যারিয়ারগুলি যখন বাংলাদেশে আসবে তাদেরকে একটা শর্ত দেওয়া থাকবে, তুমি আমার দেশে আসবা যে তোমার ফ্লাইটের মধ্যে 20-25% থাকবে লেবার ফেয়ার। অর্থাৎ আমাদের যেসব দেশগুলোতে লেবার যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, সেসব ফ্লাইটগুলোতে আমাদের লেবার ফেয়ার থাকবে, অর্থাৎ তাদের ফেয়ারটা কম থাকবে যেহেতু সে লেবার হিসাবে বিদেশে যাচ্ছে। যেখানে আমরা লেবার ফেয়ার অর্থাৎ নর্মাল ফেয়ার থেকে ফেয়ার কমানোর কথার জন্য আমরা চিৎকার করছি, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে কর্মীদেরকে যেতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত ভাড়া তাদের গুনতে হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে মালয়েশিয়ার এই ক্ষেত্রে মনে হচ্ছে যে আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে অরাজকতার শীর্ষ অবস্থানে কিভাবে আমাদের এয়ারলাইন্সগুলো, আমাদের কেরিয়ারগুলো সেখান থেকে এই কর্মীদের কাছ থেকে অর্থ আদায় করছে। প্রত্যেকটা কর্মী এখন হাহাকার অবস্থায় আছে, না পারছে রিক্রুটিং এজেন্সিকে টাকা দিতে, না পারছে 31-এর মধ্যে যাওয়ার জন্য নিশ্চয়তা গ্রহণ করতে। আমরা দাবি করি যে অবশ্যই আমি সরকারের কাছে প্রত্যাশা করব যে যাতে এই 31শে মের মধ্যে এই কর্মীদেরকে যাতে তাদের স্বল্প ব্যয় নির্দিষ্ট ব্যয়ে মালয়েশিয়া প্রেরণ করা যায় তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। একই সাথে কী কারণের জন্য এর ফেয়ারটা বেড়ে গেল, কারা বাড়ালো এবং কারা এর পিছনে এই অপকর্মের সাথে জড়িত আছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।